প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। নতুন বছর, নতুন সব পদক্ষেপ, নতুন সব চিন্তা ভাবনা। হয়তো ভালো কিছু করব আমরা, এরকম প্রচেষ্টাই হচ্ছে নতুন বছরকে স্বাগতম জানিয়েছি আমরা। তো দেখা যাক এই বছরটা কেমন কাটে। গত বছরের যত কষ্ট আছে সব সরিয়ে রেখে আমরা নতুন বছরকে শুভ স্বাগতম জানাচ্ছি এবং সেই সাথে অনলাইন ক্লাসে আবারও ফিরে এসেছি ক্লাস নেওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসে আমরা কি পড়বো তা দেখে নিই। তো কলেজের শিডিউল অনুযায়ী যদি আমরা দেখতে যাই, তাহলে আজকে হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের সাথে আমার ক্লাস। এবং অনার্স তৃতীয় বর্ষে তোমাদেরকে যা পড়াচ্ছিলাম, তোমাদের সিলেবাসে প্রায় অনেকটা অংশই হচ্ছে শেষ হয়ে গেছে। তো সিলেবাসে যতটুকু পড়িয়েছিলাম সেটারই ধারাবাহিকতা অনুসারে আজকে অনার্স তৃতীয় বর্ষের সাথে নতুন বছরের প্রথম ক্লাস। তো চলো দেখে নিই আজকে ক্লাসে আমরা কি পড়বো। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তোমরা অনার্স তৃতীয় বর্ষে যারা আছো, তোমরা অলরেডি জানো যে আমি তোমাদের 304 নম্বর যে কোর্সটা আছে অর্থাৎ এপিডেমিওলজি, সেটাই হচ্ছে আমি তোমাদেরকে পড়াই। তো আজকে সেই এপিডেমিওলজির উপরেই হচ্ছে আবার ক্লাস নিতে যাচ্ছি। তো আমাকে তোমরা সবাই চেনো, তবুও ফর্মালিটি হিসেবে পরিচয় দিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। চলো এবার দেখে নিই আজকে ক্লাসে আমরা কি পড়তে যাচ্ছি। আজকে আমরা মূলত হচ্ছে নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাব, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যাচিং। ম্যাচিং থেকে কিন্তু তোমাদের হচ্ছে বরাবরই হচ্ছে বিভিন্ন পরীক্ষা প্রশ্ন এসে থাকে। তো ম্যাচিং চ্যাপ্টারটা অবশ্যই তোমরা গুরুত্ব দিয়ে পড়বে। তবে অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো হচ্ছে কম গুরুত্বপূর্ণ তা নয়। পূর্ববর্তী চ্যাপ্টার গুলোর মধ্যে যেমন আমরা বিভিন্ন বিভিন্ন স্টাডি পড়েছিলাম, সেই স্টাডি চ্যাপ্টার গুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। তো চলো প্রথমেই আজকে ম্যাচিং এ দেখে ফেলি যে কি পড়বো। প্রথমেই আমরা আগে জেনে নিব ম্যাচিং জিনিসটা কি। ঠিক আছে? তো ম্যাচিং এর ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে ম্যাচিং এর একটা সুন্দর সংজ্ঞা নিয়ে এসেছি, যেন হচ্ছে তোমরা ম্যাচিং বিষয়টা সংজ্ঞাটা থেকে বুঝতে পারো। তো চলো দেখি সংজ্ঞায় আমরা কি লেখা হয়েছে। ম্যাচিং addresses issues of confounding in the design stage of a study, is opposed to the analysis phase, a means of providing a more efficient stratified analysis other than a direct means of preventing confounding by increasing precision of estimates. তো ম্যাচিং এর ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আমাদের যে কনফাউন্ডিং একটা প্রবলেম এপিডেমিওলজিতে স্টাডি গুলাতে হচ্ছে হয়ে থাকে, সেগুলাকে প্রিভেন্ট করার জন্য বা সেগুলাকে ব্যাকআপ দেওয়ার জন্য মূলত হচ্ছে আমাদের ম্যাচিং এর এই টার্মটা হচ্ছে আসে। এবং এই ম্যাচিং এর টার্ম গুলোতে হচ্ছে আমরা হচ্ছে কনফাউন্ডিং যে প্রবলেমটা আমাদের হয়ে থাকে সেটাকে আমরা খুব ইজিলি হচ্ছে প্রিভেন্ট করতে পারি। তো চলে আসো যে কেন আমরা ম্যাচিংটা ব্যবহার করছি বা এটার অ্যাডভান্টেজটা কি। তো এখানে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে এখানে আমার হচ্ছে তিনটা পয়েন্ট উঠে এসেছে। প্রথমেই যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে টু মেক কন্ট্রোল ফর কনফাউন্ডিং মোর এফিশিয়েন্ট when sample size is small। যখন আমাদের স্যাম্পল সাইজটি স্মল থাকে, তখন যদি আমাদের কনফাউন্ডিং এর প্রবলেমটা অ্যারাইজ করে, সেক্ষেত্রে সেই প্রবলেমটাকে কন্ট্রোল করার জন্য আমরা ম্যাচিংটাকে ব্যবহার করে থাকি। 2 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে? 2 নম্বর পয়েন্টে দেওয়া আছে ম্যাচিং ইজ সামটাইমস দ্য অবভিয়াস স্যাম্পলিং মেথড অফ চয়েস উইথ রিগার্ড টু সেভিংস ইন টাইম অ্যান্ড মানি। এটা দেখো, আমাদের কিন্তু ম্যাচিংটা আরেকটা বড় যেটা হচ্ছে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আমাদের টাইম এবং মানি এই দুটাকেই হচ্ছে সেভ করার ক্ষেত্রে বা হচ্ছে কম সময়ের জন্য বা কম অর্থ ব্যয়ে হচ্ছে আমরা হচ্ছে স্যাম্পলিং মেথড ব্যবহার করার জন্য সেক্ষেত্রে আমরা ম্যাচিংটা হচ্ছে প্রয়োগ করতে পারি। আচ্ছা, তারপরে 3 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে sometimes control of confounding only possible by matching, that is controlling for ship। আচ্ছা, এখন অনেক সময় দেখা যায়, আমরা জানি যে অলরেডি জেনে গেছি যে এপিডেমিওলজিতে আমাদের একটা কনফাউন্ডিং এর প্রবলেম সবসময় প্রায়শই অ্যারাইজ করে। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই কনফাউন্ডিং এর প্রবলেমটা যে অ্যারাইজ করে এটাকে হচ্ছে প্রিভেন্ট করার জন্য বা এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের যে বিভিন্ন হচ্ছে আমরা পদ্ধতি বা হচ্ছে বিভিন্ন উপায় আমরা অবলম্বন করে থাকি।
সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের এরকম অ্যারাইজ করে যে যেখানে অন্য কোনো কিছু দিয়ে আমরা হচ্ছে কনফাউন্ডিং যে ফ্যাক্টর আছে সেটাকে হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি না, এক্সেপ্ট হচ্ছে ম্যাচিং। ম্যাচিং করে একমাত্র দেখা যায় হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে কনফাউন্ডিংটা কন্ট্রোল করতে পারি, অন্য কোনো উপায় আমরা আর করতে পারি না। ঠিক আছে, তো সেসব ক্ষেত্রে অবশ্যই আমাদের হচ্ছে একমাত্র চয়েস থাকে হচ্ছে ম্যাচিং। এরপরে আমরা চলে আসি কিছু ডিসঅ্যাডভান্টেজে বা হচ্ছে ম্যাচিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে কি কি প্রবলেম হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এটা টাইমকে বাঁচালেও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমার এই ম্যাচিং ব্যাপারটা হচ্ছে টাইম কনজিউমিং হয়ে থাকে। ঠিক আছে, তারপরে আবার হচ্ছে অর্থের ব্যয়টা কিছু কিছু ক্ষেত্রে কমালেও এটা কিন্তু অনেক সময় এক্সপেন্সিভও হয়ে যেতে পারে। তারপরে দেখো অনেক সময় দেখা যায় ম্যাচিং মূলত হচ্ছে আমরা হচ্ছে ম্যাচ করার ক্ষেত্রে, যেমন এইজ, সেক্স, এই ধরনের বিষয়গুলোকে আমরা হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়ার বেসে হচ্ছে ম্যাচ করে থাকি। ম্যাচিং কিন্তু মূলত সেই ধারণা থেকেই হচ্ছে এসেছে। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা এক্সাক্ট ম্যাচটা খুঁজে পাই না, যে কোনটার সাথে কোনটা ম্যাচ করব সেরকম এক্সাক্ট ম্যাচিং আমাদের হয়ে ওঠে না। তখন আমরা ম্যাচিং এর যে প্রসেসিংটা আছে সেই প্রসেসিং বা সেই মেথডটা আমরা হচ্ছে ব্যবহার করতে অপারগ হই। তারপরে আসো সবার লাস্ট যে পয়েন্টটা আমাদেরকে হচ্ছে স্লাইডে বলা হয়েছে, সেক্ষেত্রে সেটা হচ্ছে ম্যাচিং ক্যান ডিক্রিজ স্টাডি এফিসিয়েন্সি বিকজ the effort expended in finding matched subjects could be spent on gathering information for a greater number of unmatched subjects. আচ্ছা, এখন দেখা যায় অনেক সময় হচ্ছে আমাদের যে এফোর্টটা আমরা ব্যবহার করে থাকি ম্যাচিং এর ক্ষেত্রে বা যে এফোর্ট আমরা দিয়ে থাকি, ঠিক আছে, ম্যাচ করার ক্ষেত্রে, তো আমি একটু আগে বলেছি যে অনেক সময় কিন্তু এরকম হয় যে আমরা হচ্ছে এক্সাক্ট ম্যাচিংটা খুঁজে পাই না। ঠিক আছে, যেহেতু আমরা এক্সাক্ট ম্যাচিংটা খুঁজে পাই না, তো অনেক ক্ষেত্রে দেখা যায় আনম্যাচড সাবজেক্ট গুলাকে আমাদের হচ্ছে একটা বিশাল অ্যামাউন্টের আনম্যাচড সাবজেক্ট থেকে থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের আরো আরো ইনফরমেশন গ্যাদার করতে হয় যেন আমরা কোনোভাবে একটা ম্যাচিং সেক্টর বা ম্যাচিং যে ফ্যাক্টর ওগুলা হচ্ছে যেন আমরা হচ্ছে বের করে আনতে পারি। তখন দেখা যায় আমাদের হচ্ছে যে এফোর্টটা আমরা হচ্ছে আমাদের অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে সেক্ষেত্রে ম্যাচিং এর ক্ষেত্রে। ঠিক আছে, তো এটাই হচ্ছে যখন আমরা এই যে বেশি এফোর্ট দিব বা হচ্ছে মানে হচ্ছে তখন একটা লার্জ নাম্বার অফ অ্যামাউন্টের হচ্ছে ইনফরমেশন, আমাকে অপ্রয়োজনীয় ইনফরমেশনও হয়তো আমাকে গেদার করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আলটিমেটলি আমার যে স্টাডিটা আমরা হচ্ছে কন্ডাক্ট করছি সেই স্টাডিটার হচ্ছে এফিসিয়েন্সিটা তখন হচ্ছে সেক্ষেত্রে আমার ডিক্রিজ করে যায়। সেক্ষেত্রে আমার স্টাডিটা খুব একটা ফ্রুটফুল স্টাডি তখন হচ্ছে হয় না, তখন এফিসিয়েন্সি মেজার করতে গেলে দেখা যায় যে স্টাডিটা আমার অতটা এফিসিয়েন্ট হচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচিং এর যেমন কিছু সুবিধা আছে কিছু অসুবিধাও আছে। যেই যেই সেক্টর গুলার ক্ষেত্রে আমরা সুবিধা ভোগ করে থাকি সেই সেই সেক্টর গুলাই আবার হচ্ছে ম্যাচিং দ্বারা আমাদের হচ্ছে অসুবিধার সৃষ্টি করতে পারে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি যে হচ্ছে যে আমরা যে ম্যাচিং এর ক্ষেত্রে যে ডাটা কালেকশনটা আমরা করব সেক্ষেত্রে সেটা কি প্রসেসে আমরা করতে পারি। দেখো এখানে আমাদের স্লাইডে বলা হয়েছে the matching is a type of partial restriction on subject selection because only the referent group is chosen in accordance to certain constraints. ঠিক আছে, অর্থাৎ এখানে আবার বলা হয়েছে সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে এখানে আমার হচ্ছে কিছুটা পার্শিয়াল রেস্ট্রিকশন কাজ করে থাকে। কারণ যখন আমরা রেফারেন্স গ্রুপটাকে হচ্ছে কোনো একটা শর্তের অধীনে হচ্ছে সিলেক্ট করে থাকি, তখন আমাদের একটা পার্শিয়াল রেস্ট্রিকশন হচ্ছে কাজ করে। ঠিক আছে, আর এক্ষেত্রে আমরা যে ডাটা কালেকশনটা করে থাকি সেটার ইউজুয়াল প্রসেসিং এর মধ্যে রয়েছে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট এ গ্রুপ অফ ইন্ডেক্স সাবজেক্টস। প্রথমেই আমরা হচ্ছে ইন্ডেক্স সাবজেক্টের একটা গ্রুপ সিলেক্ট করে থাকি। দ্বিতীয়ত যেটা আমার রয়েছে সেটা হচ্ছে রেস্ট্রিক্ট দ্য চয়েস অফ রেফারেন্ট ইন অর্ডার টু এনশিওর দ্যাট দ্য টু গ্রুপস আর সিমিলার উইথ রেসপেক্ট টু কনফাউন্ডিং ফ্যাক্টরস। আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা যে দুইটা গ্রুপ, আমাদের ম্যাচিং এর মেইন উদ্দেশ্য তো হচ্ছে ম্যাচ করা। ঠিক আছে, তো এখন কনফাউন্ডিং ফ্যাক্টরের আলোকে যদি হচ্ছে আমরা দুইটা গ্রুপকে হচ্ছে সিমিলার করতে যাই সেক্ষেত্রে আমার যে রেফারেন্স গ্রুপটা সেটা হচ্ছে অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে যায়।
ঠিক আছে। সো আমরা এখানে বলতে চাচ্ছি যে restrict the choice of referent in order to ensure that the two groups are similar with respect to confounding factor. কনফাউন্ডিং ফ্যাক্টরের আলোকে দুইটা গ্রুপকে হচ্ছে কনফাউন্ডিং ফ্যাক্টরের বেসমেন্টে কনফাউন্ডিং ফ্যাক্টরের আলোকে দুইটা গ্রুপকে আমরা সিমিলার দেখাতে গিয়ে দেখা যায় যে আমরা যে রেফারেন্স গ্রুপটাকে হচ্ছে আমি সিলেক্ট করব বা চয়েস করব সেটা আমার একটু রেস্ট্রিক্টেড হয়ে যায়, যে না, আমাকে রেফারেন্স গ্রুপটাকে এভাবেই চয়েস করতে হবে, এভাবেই সিলেক্ট করতে হবে। এভাবে যদি আমি চয়েস বা সিলেক্ট না করি সেক্ষেত্রে আমার দুইটা গ্রুপে হচ্ছে আমার ম্যাচ হবে না বা ম্যাচিং ফ্যাক্টরটা আমি খুঁজে পাবো না। সেক্ষেত্রে আমার কনফাউন্ডিং ফ্যাক্টর সাপেক্ষে হচ্ছে পারফেক্ট ম্যাচিং আমার হবে না, তখন আমার চয়েসটা একটা বাইন্ডিংস এর মধ্যে চলে আসে। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে যাই পরের স্লাইডে। এরপরের স্লাইডে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এখানে ম্যাচিং এর কিছু প্রকারভেদের কথা বলা হয়েছে। আমরা যদি ম্যাচিং এর প্রকারভেদের কথা বলতে যাই সেক্ষেত্রে ম্যাচিং এর দুই ধরনের ম্যাচিং আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে ক্যালিপার ম্যাচিং আর একটা হচ্ছে তোমার ক্যাটাগরি ম্যাচিং। প্রথমেই চলে আসি ক্যালিপার ম্যাচিং এ। তো চলো দেখি আমাদের স্লাইডে কি বলা আছে ক্যালিপার ম্যাচিং সম্পর্কে। ম্যাচিং অন সাম, একটু এক মিনিট, একটু সমস্যা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ম্যাচিং অন সাম কন্টিনিউয়াস ভ্যারিয়েবল সে হচ্ছে এক্স, যদি আমরা কোনো হচ্ছে কিছু ভ্যারিয়েবল হচ্ছে যদি ধরতে চাই, ধরে নিলাম যে ভ্যারিয়েবলটা যদি এক্স হয়, হতে পারে সেই ভ্যারিয়েবলটা ডিনোট করতে পারে এইজ, হতে পারে ওয়েট, হতে পারে ব্লাড প্রেশার, যে কোনোটা। ঠিক আছে। আচ্ছা, এই ধরনের ভ্যারিয়েবল গুলো আমরা হচ্ছে সিলেক্ট করতে পারি। এখন লেট ইন্ডেক্স সাবজেক্টস ভ্যালু and the reference subjects value of x are x1 x0 respectively. অর্থাৎ এক্ষেত্রে আমার যে হচ্ছে এক্স যে ভ্যারিয়েবলটাকে হচ্ছে আমরা ধরলাম ম্যাচিং এর জন্য, এক্ষেত্রে এই এক্স এর জন্য হচ্ছে ইন্ডেক্স সাবজেক্ট ভ্যালু আমার ধরে নিলাম আমি x1, আর রেফারেন্স সাবজেক্টস ভ্যালু যেটা সেটা আমরা ধরে নিলাম হচ্ছে x0। ঠিক আছে। এখন আমরা একটা টলারেন্স সি এটাকে স্পেসিফাই করব। তো হচ্ছে ওই স্পেসিফাই এর টলারেন্স সি। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল এক্স ধরে নিলাম, সেই ভ্যারিয়েবলটা হতে পারে এইজ, হতে পারে ওয়েট, অথবা হতে পারে ব্লাড প্রেশার, এটসেট্রা, অথবা যে কোনোটা। ঠিক আছে। এখন সেই ভ্যারিয়েবল এক্স এর সাপেক্ষে আমরা একটা ইন্ডেক্স সাবজেক্ট ভ্যালু ধরবো, আরেকটা রেফারেন্স সাবজেক্ট ভ্যালু ধরবো। তো ধরে নিচ্ছি যে ইন্ডেক্স সাবজেক্ট ভ্যালু হচ্ছে আমার x1 এবং রেফারেন্স সাবজেক্ট ভ্যালু হচ্ছে আমার x0। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের হচ্ছে টলারেন্স সি, এটাকে আমরা স্পেসিফাই করব। এখন ইন্ডেক্স এন্ড রেফারেন্স সাবজেক্টস আর ডিক্লেয়ার্ড টু বি ম্যাচড। আচ্ছা, এখন এই যে ইন্ডেক্স ইন্ডেক্স সাবজেক্ট আর যে রেফারেন্স সাবজেক্ট আছে, এই দুইটাকে হচ্ছে আমরা ম্যাচড বলতে পারবো যদি এই দুইটার হচ্ছে তোমার হচ্ছে অন্তর বা হচ্ছে এই দুইটার হচ্ছে যে ডিফারেন্সটা আছে, এটার মডিউলাস ভ্যালু যদি আমার হচ্ছে টলারেন্সের সমান বা তার থেকে ছোট হয়। ঠিক আছে। তো হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে একটা কথা উল্লেখযোগ্য যে আমার যে টলারেন্স সি আছে সেটা হচ্ছে যদি খুবই ছোট হয় সেক্ষেত্রে আমার ম্যাচিংটা টাইট হবে, মানে ম্যাচিংটা পারফেক্ট হবে তত বেশি। ঠিক আছে। আমি আবারও বলছি যে আমরা একটা ভ্যারিয়েবল ক্যালিপার ম্যাচিং যেটা আছে বা ক্যালিপার মেথডের মাধ্যমে যে ম্যাচিংটা আছে, সেক্ষেত্রে আমরা একটা ভ্যারিয়েবল ফার্স্টে থেকে থাকে যেটা কিনা আমরা এক্স দ্বারা ডিনোট করতে পারি। এটা হতে পারে এইজ, ওয়েট, ব্লাড প্রেশার, যে কোনোটা। ঠিক আছে। তো এই ভ্যারিয়েবলটার আন্ডারে হচ্ছে আমরা দুইটা হচ্ছে জিনিস ধরে থাকি, একটা হচ্ছে ইন্ডেক্স সাবজেক্ট আর একটা হচ্ছে রেফারেন্স সাবজেক্ট। যেখানে ইন্ডেক্স সাবজেক্টটা হচ্ছে তোমার হচ্ছে x1 আর রেফারেন্স সাবজেক্টটা হচ্ছে x0। আর এরপরে আমরা ধরে নিব একটা টলারেন্স, সেটা হচ্ছে সি। আচ্ছা, এবার আমরা করব কি, যে ইন্ডেক্স সাবজেক্ট আর রেফারেন্স সাবজেক্ট অর্থাৎ x1 আর x0 এই দুইটার হচ্ছে ডিফারেন্সের মডুলাস ভ্যালুটাকে দেখব কি আসে। সেটা যদি আমার টলারেন্স সি এর সমান বা হচ্ছে ছোট হয়, অর্থাৎ x1 মাইনাস x0 এর হচ্ছে পজিটিভ ভ্যালুটা যদি আমার সি এর সমান বা ছোট হয়, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, এখানে আমার ম্যাচড হয়েছে, এখানে আমার ম্যাচিং হয়েছে।
আর এক্ষেত্রে আরেকটা জিনিস উল্লেখযোগ্য যে এই সি এর মানটা আমার যত বেশি ছোট হবে সেই ম্যাচিংটাকে আমরা তত বেশি টাইট হিসেবে গণ্য করব বা হচ্ছে টাইট হিসেবে রেফার করব। ওকে, আচ্ছা, এই গেল হচ্ছে আমার ক্যালিপার ম্যাচিং। এরপরে আমরা চলে আসি ক্যাটাগরি ম্যাচিং। এই ম্যাচিংটা তোমরা শব্দটার নামটা দেখেই বুঝতে পারছো যে এখানে মোটামুটি আমরা ক্যাটাগরি বেসড হচ্ছে ম্যাচিং করছি। ঠিক আছে, সে ক্যাটাগরিটা হচ্ছে জেন্ডার হতে পারে, রেস হতে পারে। ওকে, আচ্ছা, এখন দেখি কি বলা হয়েছে। ইনটেক্স এন্ড রেফারেন্স সাবজেক্টস আর সেড টু বি ম্যাচড অন এ ভ্যারিয়েবল ইফ দে আর said to be matched on a variable if they are in the same category of the variable। অর্থাৎ দেখো যে আমরা কিন্তু প্রথমেই হচ্ছে দুইটা সাবজেক্ট ধরে নিয়েছিলাম, ইন্ডেক্স সাবজেক্ট আর হচ্ছে রেফারেন্স সাবজেক্ট। ঠিক আছে, এখন এই ইন্ডেক্স সাবজেক্ট আর রেফারেন্স সাবজেক্ট এই দুইটা সাবজেক্টকে আমরা ম্যাচ করেছে একটা নির্দিষ্ট ভ্যারিয়েবলের বেসমেন্টে, যে ম্যাচ করেছে সেটা বলবো যদি তারা হচ্ছে সেম ক্যাটাগরি অফ ভ্যারিয়েবল হয়। যদি একই ক্যাটাগরির ভ্যারিয়েবলের মধ্যে পড়ে, অর্থাৎ ইন্ডেক্স সাবজেক্ট আর রেফারেন্স সাবজেক্ট দুটাই যদি একই ক্যাটাগরির ভ্যারিয়েবল ডিনোট করে, তাহলে হচ্ছে আমরা বলবো যে এই ইন্ডেক্স সাবজেক্ট আর রেফারেন্স সাবজেক্ট হচ্ছে ম্যাচ করেছে, ম্যাচিং হয়েছে। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমার ক্যাটাগরি ম্যাচিং হয়েছে। আচ্ছা, এই ক্যাটাগরি ম্যাচিং এ আমরা যদি আবার চিন্তা করি একটু ডিটেইলে, তাহলে সেক্ষেত্রে আমরা দুই ধরনের ম্যাচিং কে পাবো। একটা হচ্ছে পেয়ার ম্যাচিং, আরেকটা হচ্ছে তোমার R2-1 ম্যাচিং। প্রথমেই আসি পেয়ার ম্যাচিং এ। পেয়ার ম্যাচিং এ দেখো যে হিয়ার each stratum is assumed to contain exactly one index subject and one reference subject। পেয়ার ম্যাচিং এর ক্ষেত্রে আমার হচ্ছে পেয়ার অর্থাৎ জোড়ায় জোড়ায় ম্যাচিং হবে। অর্থাৎ আমার যে প্রত্যেকটা স্ট্রাটাম আছে, প্রত্যেকটা স্ট্রাটামে হচ্ছে মানে পেয়ার হবে, জোড়া জোড়া হবে। একটা ইন্ডেক্স নাম্বার, একটা রেফারেন্স সাবজেক্ট, আবার আরেকটা পেয়ার, সেখানে একটা ইন্ডেক্স নাম্বার, একটা রেফারেন্স সাবজেক্ট। ঠিক আছে, এইভাবে পেয়ারলি ম্যাচিংটা হবে। এই ম্যাচিংটা পেয়ার পেয়ার করে হবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে প্রত্যেকটা স্ট্রাটামে এই পেয়ার গুলা থাকবে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে যদি আমার হচ্ছে যদি একটা স্ট্রাটামে এক্স্যাক্টলি একটা ইন্ডেক্স সাবজেক্ট থাকে আর একটা হচ্ছে রেফারেন্স সাবজেক্ট থাকে, তাহলে সেটা হবে হচ্ছে আমার পেয়ার ম্যাচিং। ওকে, আচ্ছা, এরপরে আসি R2-1 ম্যাচিং। এইটা হচ্ছে ক্যাটাগরি ম্যাচিং এর আরেকটা আরেকটা হচ্ছে প্রকার, যেটাকে বলা হবে হচ্ছে R2-1 ম্যাচিং। এখানে each stratum contains one index subject and exactly r referent subjects. Special case r equal to 1 is a pair matching। আচ্ছা, এখানে R2-1 ম্যাচিং এর ক্ষেত্রে হচ্ছে আমার প্রত্যেকটা পেয়ার ম্যাচিং এ যেমন প্রত্যেকটা স্ট্রাটামে আমার একটা হচ্ছে রেফারেন্স সাবজেক্ট ছিল আর একটা ইন্ডেক্স সাবজেক্ট ছিল। ঠিক আছে, আর এখানে আমার হচ্ছে একটা ইন্ডেক্স সাবজেক্ট থাকবে, মানে ইন্ডেক্স সাবজেক্ট আর রেফারেন্স সাবজেক্ট এখানে তো দুইটা জিনিস। ঠিক আছে, দুইটা জিনিস। তো যখন আমার একটা ইন্ডেক্স আর একটা রেফারেন্স, তখন একটা পেয়ার, আবার একটা ইন্ডেক্স একটা রেফারেন্স, তখন একটা পেয়ার। এরকম করে হচ্ছে পেয়ার পেয়ার করে কিন্তু আমরা পেয়ার ম্যাচিংটা করেছি। কিন্তু R2-1 ম্যাচিং এর ক্ষেত্রে হচ্ছে যে তোমার যে হচ্ছে এই যে একটার সাথে আরেকটা যে দিচ্ছি, এর মধ্যে একটা তোমার ইন্ডেক্স সাবজেক্ট হবে আর হচ্ছে রেফারেন্স সাবজেক্ট কিন্তু আর সংখ্যক হবে, এক্স্যাক্টলি আর সংখ্যক হবে। ঠিক আছে, আর এক্ষেত্রে যদি R=1 হয়, R=1 হয়ে গেলেই তখন সেটাকে আমি আবার পেয়ার ম্যাচিং এ ফেলে দিতে পারবো। ঠিক আছে, তো এই গেল হচ্ছে তোমার ক্যাটাগরি ম্যাচিং এর ক্ষেত্রে দুই ধরনের ম্যাচিং, একটা হচ্ছে পেয়ার ম্যাচিং, আরেকটা হচ্ছে তোমার R2-1 ম্যাচিং। ওকে, ফাইন। এরপরে আমরা চলে যাচ্ছি যে অ্যানালাইসিস মেথড অফ R2-1 ম্যাচিং। R2-1 ম্যাচিং এর ক্ষেত্রে আমরা অ্যানালাইসিসটা কিভাবে করব। দেখো এখানে আমার একটা 2x2 টেবিল দেওয়া আছে এবং সেক্ষেত্রে এইটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডির উপর বেস করে একটা টেবিল দেওয়া হয়েছে, এক্সপোজ, আনএক্সপোজ, ডিজিজড এবং নন ডিজিজড। এখানে দেখো যে হচ্ছে জি-তম স্ট্রাটামে হচ্ছে আমরা R2-1 ম্যাচিংটা কন্ডাক্ট করেছি। আর এক্ষেত্রে দেখো ডিজিজ গ্রুপ যেটা ছিল সেটাকে আমরা ধরে নিব হচ্ছে আমাদের ইন্ডেক্স ভ্যারিয়েবল, আর হচ্ছে যেটা হচ্ছে নন ডিজিজ গ্রুপটা আমার আছে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে রেফারেন্ট ভ্যারিয়েবল।
তো এখন দেখো এখানে এক্সপোজ অ্যাট দ্য সেম টাইম ডিজিজ এরকম সংখ্যাকে আমরা ডিনোট করলাম হচ্ছে ওয়াইজি দ্বারা। ঠিক আছে, তাহলে নন এক্সপোজড আর হচ্ছে ইন্ডেক্স নন এক্সপোজ এবং ডিজিজড এরকম গ্রুপের সংখ্যাগুলো হবে হচ্ছে আমার 1 - YG। কেন? কারণ আমরা কিন্তু আগেই বলেছি যে R to 1 ম্যাচিং এ হচ্ছে R ইকুয়াল টু হচ্ছে 1 হলে সেক্ষেত্রে আমার হচ্ছে পেয়ার হবে। ঠিক আছে, আর এক্ষেত্রে দেখো যেহেতু আমার টোটালটা হচ্ছে হচ্ছে 1 আমার এখানে কনসিডার হয়েছে, তাই হচ্ছে ইন্ডেক্স যে ডিজিট ভ্যারিয়েবল হচ্ছে যে ভ্যালুগুলো আছে সেক্ষেত্রে এক নন এক্সপোজ এবং ডিজিজ গ্রুপে হবে হচ্ছে 1 - YG। যদি আমার টোটাল ইন্ডেক্সের হচ্ছে ইন্ডেক্স ভ্যারিয়েবলের অর্থাৎ ডিজিজ গ্রুপের হচ্ছে টোটাল যদি হয় আমার 1 সেক্ষেত্রে। ওকে, আচ্ছা, তাহলে দেখো আর হচ্ছে রেফারেন্ট নন ডিজিজড এবং এক্সপোজড এই গ্রুপের সংখ্যাটা হচ্ছে আমার এক্সজি, এবং নন ডিজিজ নন এক্সপোজ এইটার সংখ্যাটা হচ্ছে আমার R - XG, কারণ রেফারেন্ট গ্রুপ হচ্ছে আর সংখ্যক আমরা ধরেছি। ওকে, তাহলে আমরা এক্সপোজ গ্রুপে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা কলাম যোগ করে আমরা পাচ্ছি XG + YG। সেম ওয়েতে হচ্ছে নন এক্সপোজ গ্রুপের জন্য হচ্ছে 1 - YG আর R - XG এই দুটাকে যোগ করে আমরা পাচ্ছি R+1 - XG + YG। জাস্ট হচ্ছে একটু রিঅ্যারেঞ্জ করে রাখা, আর 1 আর R যোগ করে এই কলামটা যোগ করে আমরা হচ্ছে পাচ্ছি R+1। ওকে, আচ্ছা, এখানে দেখো YG equals 1 if the case has the attribute E and equals 0 if not XG is number of referent out of R with attribute E। ঠিক আছে, তো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে YG সমান আমার হচ্ছে 1 হয়ে যাবে যদি আমার হচ্ছে অ্যাট্রিবিউট এক্সপোজার ই থাকে এবং হচ্ছে অ্যাট্রিবিউট এক্সপোজার যদি ই থাকে, আর হচ্ছে সেটা ইকুয়াল টু 0 হবে, 1 না হয়ে 0 হবে যদি আমার XGটা হচ্ছে আর এর মধ্যে নাম্বার অফ রেফারেন্টটাকে নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা, এই গেল হচ্ছে আমার অ্যানালাইসিস মেথডের প্রথম অংশ। এখন এই ম্যাচিং মেথডের জন্য আমরা যে স্ট্যাটিস্টিকটা ব্যবহার করে থাকি সেই স্ট্যাটিস্টিকটার নাম হচ্ছে তোমার ম্যান্টেল হ্যান্ডেল কাই স্কোয়ার স্ট্যাটিস্টিক। ঠিক আছে, ম্যান্টেল হ্যান্ডেল কাই স্কোয়ারের হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম, এবং এটার উপর তোমাদের ফাইনালে অনেক কোশ্চেন আসে। যেমন প্রায়শই আমাদেরকে এরকম প্রশ্ন আসে যে ম্যান্টেল হ্যান্ডেল হচ্ছে মেথডটা যে আছে ম্যাচিং এর ক্ষেত্রে সেই মেথডটা বর্ণনা করো, অথবা হয়তো এই স্ট্যাটিস্টিকটা সম্পর্কে লিখো বা বর্ণনা করো, এই ধরনের প্রশ্ন তোমরা পাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ম্যান্টেল হ্যান্ডেল কাই স্কয়ার স্ট্যাটিস্টিকটা আমরা হচ্ছে ফার্স্টে ডিফাইন করে নিই। তাহলে সেক্ষেত্রে সেটা কি, দেখো কাই স্কয়ার লাস্ট নিচে হচ্ছে সাফিক্স হিসেবে MHS, দ্যাট মিনস হচ্ছে ম্যান্টেল হ্যান্ডেল স্ট্যাটিস্টিক। ঠিক আছে, আচ্ছা, এইটা সমান হচ্ছে আমার সামেশন অফ ডিভাইডেশনের উপরে AG/DG - BG/CG ডিভাইডেড বাই NG, এই পুরোটা সাম আকারে করার পরে সেটার স্কোয়ার। আর ডিভাইডেশনের নিচে আমার হচ্ছে সামেশন অফ একটা ডিভাইডেশন যার উপরে থাকবে আমার N1G N0G M1G M0G ডিভাইডেড বাই NG - 1 NG স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন দেখো এইটাকে যদি আমরা আরেকটু অন্যভাবে লিখি, জাস্ট হচ্ছে AG/DG BG/CG এগুলোর যদি মান বসাই, ঠিক আছে, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে আমি হচ্ছে একটু কার্সার দিয়ে দেখানোর চেষ্টা করছি, আগে স্লাইডে চলে গেছে। একটু 1 মিনিট। নড়ে গেছে একটু, তোমরা একটু অপেক্ষা করো, আমি হচ্ছে স্লাইডটাতে আবার ফেরত আসছি। আচ্ছা, ঠিক আছে, দেখো এখানে আমার এই যে AG
ডিজি, বিজি, সিজি এগুলো যে আছে এগুলো হচ্ছে আমরা হচ্ছে একটু মান বসিয়ে দিই। এজি হচ্ছে এজি ডিজি এর মান বসানোর পর হচ্ছে ওয়াইজি আর মাইনাস হচ্ছে এক্সজি, বিজি এর মান হচ্ছে 1 মাইনাস ওয়াইজি, সিজি এক্সজি এই দুটোর মান আমরা হচ্ছে এখানে বসিয়ে দিলাম। আর এজি মান ছিল হচ্ছে আমার r+1, সেটা হচ্ছে আমরা ছক থেকে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো ছক থেকে বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি আগের পৃষ্ঠাতে আগের স্লাইডটাতে আবার যাচ্ছি, তাহলে তোমরা হচ্ছে আর একটু ক্লিয়ার হবা। দেখো এই যে এখান থেকে কিন্তু আমরা হচ্ছে মানগুলো বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, তো মানগুলো বসিয়ে দেওয়ার পরে এখন দেখো এখানেও সেম ওয়েতে n1g, n0g, m1g, m0g এগুলোর পরিবর্তে আমরা মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা পেয়েছি yg প্লাস xg ইন্টু r+1 মাইনাস xg প্লাস yg ইন্টু 1 ইন্টু r, আর নিচে আমরা পাচ্ছি r+1 মাইনাস 1 ইন্টু r+1 হোল স্কয়ার, অর্থাৎ এনজির পরিবর্তে r+1 তো এটার স্কয়ার। ঠিক আছে, আর এনজি হচ্ছে r+1 আর এই যে -1 এই -1। ওকে, আচ্ছা, তো মেন্টাল হেঞ্জেল কায়াস্কোয়ার স্ট্যাটিস্টিকের মেইন যে ফর্মটা আছে সেই ফর্ম থেকে আমরা হচ্ছে এক্স জি, ওয়াই জি, তারপর হচ্ছে আর, তারপর r+1 এগুলা মানগুলো বসিয়ে আমরা হচ্ছে ফর্মটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এখানে আমরা হচ্ছে কিছুটা হচ্ছে চেঞ্জ করেছি বা ক্যালকুলেশন করেছি। সেখানে দেখো যে সামেশন ওয়াই জি আর মাইনাস ওয়াই জি এক্স জি মাইনাস এক্স জি প্লাস এক্স জি ওয়াই জি, আচ্ছা, ডিভাইডেড বাই সামেশন r+1 এক্স জি প্লাস ওয়াই জি মাইনাস সামেশন এক্স জি প্লাস ওয়াই জি হোল স্কয়ার। এখন আমরা এখানে একটু যোগ বিয়োগ করার পর যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর ইন্টু সামেশন ওয়াই জি মাইনাস সামেশন এক্স জি, আর নিচে আমার হচ্ছে r+1 সামেশন হচ্ছে এক্স জি প্লাস ওয়াই জি, ঠিক আগে যেটা ছিল আর কি সেটাই মাইনাস সামেশন এক্স জি প্লাস ওয়াই জি। এবার হচ্ছে আমরা জেনে নিব যে এই যে আমার ডিনোটেশন গুলা যে আছে এই ডিনোটেশন গুলা আমার কোনটা কি নির্দেশ করছে। এখানে সামেশন ওয়াই জি কি নির্দেশ করছে, সামেশন ওয়াই জি আমার বোঝাচ্ছে টোটাল নাম্বার অফ কেসেস ওভার অল জি স্ট্রাটা প্রসেসিং অ্যাট্রিবিউট ই। আচ্ছা, সামেশন এক্সজি নির্দেশ করছে হচ্ছে টোটাল নাম্বার অফ রেফারেন্স ওভার অল জি স্ট্রাটা প্রসেসিং অ্যাট্রিবিউট ই। তারপরে এক্সজি প্লাস ওয়াইজি এই দুইটা ডিনোট করছে হচ্ছে টোটাল নাম্বার অফ সাবজেক্টস ইন জি স্ট্র্যাটাম উইথ অ্যাট্রিবিউট ই। ঠিক আছে, আর মেন্টাল হেলথ এস্টিমেটর অফ পপুলেশন ও আর ইজ মেন্টাল হ্যান্ডেল মানে হচ্ছে এখানে আমি হচ্ছে অর্স রেশিওটা করতে চাচ্ছি, তাহলে মেন্টাল হ্যান্ডেল অর্স রেশিও ইকুয়াল টু হচ্ছে সামেশন ওয়াইজি ইন্টু আর মাইনাস এক্স জি ডিভাইডেড বাই সামেশন এক্স জি ইন্টু 1 মাইনাস ওয়াইজি। এরপরে হচ্ছে আমরা হচ্ছে ম্যাকনেমা টেস্ট করবো। ম্যাকনেমা টেস্টও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ম্যাচড স্যাম্পলের জন্য। তোমাদের প্রায় প্রশ্নে আসে যে ডিসক্রাইব ম্যাকনেমা টেস্ট ফর ম্যাচড স্যাম্পল, সো অবশ্যই তোমাদের হচ্ছে এটা শিখতে হবে। ঠিক আছে, এখানে দেখো লেট আস কনসিডার ফলোইং 2x2 টেবিল where two matched samples are given with respect to হচ্ছে presence or absence of attribute A। ঠিক আছে, আচ্ছা, অ্যাট্রিবিউট এর প্রেজেন্স আর অ্যাবসেন্স এর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে দুইটা ম্যাচ স্যাম্পল নিয়েছি এবং সেটা হচ্ছে 2x2 টেবিলে রিপ্রেজেন্ট করেছি, যেখানে স্যাম্পল 1 আমার আছে হচ্ছে প্রেজেন্ট আর অ্যাবসেন্ট, আর স্যাম্পল 2 তে হচ্ছে প্রেজেন্ট, অ্যাবসেন্ট, এক্সপোজ, নন এক্সপোজ আলটিমেটলি ডিনোট করছে। সেক্ষেত্রে আমার হচ্ছে দেখো টেবিলে আমরা দিয়েছি যে এ বি সি ডি সংখ্যাগুলো দিয়েছি, যেখানে আমার এ নির্দেশ করবে হচ্ছে নাম্বার অফ পেয়ার্স অ্যাট্রিবিউট প্রেজেন্ট ইন বোথ স্যাম্পলস, ডি হচ্ছে নাম্বার অফ পেয়ার্স অ্যাট্রিবিউটস অ্যাবসেন্ট ইন বোথ স্যাম্পলস, বি হচ্ছে নাম্বার অফ পেয়ার্স শোয়িং অ্যাট্রিবিউট প্রেজেন্ট ইন স্যাম্পল 2 বাট অ্যাবসেন্ট ইন স্যাম্পল 1, আর সি হচ্ছে নাম্বার অফ পেয়ার্স শোয়িং অ্যাট্রিবিউট present in sample 1 but absent in sample 2. Thus, comparison is confined to the frequency B and C. ওকে, আচ্ছা, এখন দেখো ফার্স্টে আমরা হচ্ছে নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিসটা আমরা ধরে নিব। হচ্ছে নাল হাইপোথিসিস এবং হচ্ছে নাল হাইপোথিসিসে আমরা ধরে নিব যে দুইটা স্যাম্পল হচ্ছে ডিফার করে না, আর অল্টারনেটিভ হাইপোথিসিসে আমরা ধরে নিব যে তারা ডিফার করে। আচ্ছা, এখন নাল হাইপোথিসিসের আন্ডারে ওয়ান মে এক্সপেক্ট একজন আশা করতে পারে যে বি এন্ড সি
টু বি ইকুয়াল, অর্থাৎ একজন আশা করতে পারে যে বি আর সি ইকুয়াল হবে। আর হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু ফর দিস টু সেলস ইচ টু বি হচ্ছে বি প্লাস সি বাই টু। এখন আমরা যদি কাই-স্কয়ার টেস্ট অফ অ্যাসোসিয়েশন করে থাকি, তোমরা জানো যে কাই-স্কয়ার টেস্ট সাধারণত মেজার্স অফ অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় কাই-স্কয়ার টেস্ট। তো সেক্ষেত্রে 2/2 টেবিলের ক্ষেত্রে আমরা কাই-স্কয়ার পাবো হচ্ছে অবজার্ভ ভ্যালু থেকে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু বিয়োগ করে তার স্কোয়ারকে আমরা ডিভাইড করব এক্সপেক্টেড ভ্যালু দিয়ে। ঠিক আছে, এখন বি ভ্যালু গুলাকে আমরা রিপ্লেস করব। যদি রিপ্লেস করি তাহলে আমরা কি কি পাই? অবজার্ভ ভ্যালু পাই হচ্ছে বি, এক্সপেক্টেড ভ্যালু পাই আমরা হচ্ছে সি। আর সেক্ষেত্রে বি প্লাস সি বাই টু হচ্ছে আমরা হচ্ছে ধরে নিতে পারবো যে যদি হচ্ছে টু সেলস ইচ টু বি যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমার কাই স্কোয়ার হচ্ছে স্ট্যাটিস্টিকটা দাঁড়াবে হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে বি প্লাস সি। দেখো এখানে আমার হচ্ছে নিচে একটা ছোট্ট উদাহরণ দেওয়া আছে, একটা বক্স, একটা এক্সাম্পল, একটা ম্যাপ দেওয়া আছে যেখানে ডিপার্সোনালাইজড আর হচ্ছে নট ডিপার্সোনালাইজড হচ্ছে রেকর্ডেড এবং নন রেকর্ডেড ভ্যালু দেওয়া আছে। সেক্ষেত্রে 14 হচ্ছে তোমার উভয় ক্ষেত্রে হচ্ছে ডিপার্সোনালাইজড এবং নট ডিপার্সোনালাইজড উভয় ক্ষেত্রে রেকর্ডেড ভ্যালু হচ্ছে 14। আর হচ্ছে ডিপার্সোনালাইজড এবং নন ডিপার্সোনালাইজড এর নট রেকর্ডেড ভ্যালু হচ্ছে 2। তারপর হচ্ছে নট ডিপার্সোনালাইজড এবং নট ডিপার্সোনালাইজড এর নট রেকর্ডেড ভ্যালু হচ্ছে 5। তারপর হচ্ছে ডিপার্সোনালাইজড এবং নট ডিপার্সোনালাইজড এর দুইটার ক্ষেত্রে নন রেকর্ডেড ভ্যালু হচ্ছে 2। তো আমরা এখান থেকে এ বি সি ডি ভ্যালু হচ্ছে আমরা ডিফাইন করে নিলাম। ডিফাইন করার পরে আমরা কি করবো, যে কাই স্কোয়ারের যে সূত্র আমার আছে সেই কাই স্কোয়ারে হচ্ছে আমরা মান বসিয়ে দিচ্ছি। তাহলে আমার কাই স্কোয়ার মানটা কি আসছে? কাই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 minus 2 minus 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 5 প্লাস 2। কিছুই না, জাস্ট আমরা হচ্ছে মানটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আর এক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে আমরা যে কাই স্কোয়ার স্ট্যাটিস্টিকটা পেয়েছি, এখানে যদি আমরা হচ্ছে কারেকশন ব্যবহার করে থাকি, ম্যাকনেমার কারেকশন, তাহলে সেক্ষেত্রে আমার কাই স্কোয়ার স্ট্যাটিস্টিকটা দাঁড়ায় হচ্ছে বি মাইনাস সি মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি। এবং এটাতেই মূলত হচ্ছে আমরা হচ্ছে এই অঙ্কটার জন্য হচ্ছে ভ্যালুগুলা বসিয়েছি। আর এক্ষেত্রে ভ্যালুগুলা বসানোর পরে আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে 0.57। আচ্ছা, তাহলে কাই স্কোয়ার ক্যালকুলেটেড ভ্যালু আমরা পেলাম হচ্ছে 0.57। এখন যদি আমি at 5% লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে কাই স্কোয়ারের হচ্ছে টেবুলেটেড ভ্যালু দেখি, তাহলে সেক্ষেত্রে টেবুলেটেড ভ্যালু আমরা পাবো টেবিলে গিয়ে হচ্ছে আমাদের যে কাই স্কোয়ার টেবিল আছে সেই টেবিলে গিয়ে যদি হচ্ছে আমরা মানটা বের করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 3.84। এখন আমরা যে ক্যালকুলেট করে পেয়েছি 0.57 আর টেবিল থেকে দেখে পেয়েছি হচ্ছে 3.84, এই দুটাকে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে যে আমার ক্যালকুলেটেড ভ্যালুটা টেবুলেটেড ভ্যালুর থেকে ছোট। আচ্ছা, সেক্ষেত্রে আমরা জানি যে ক্যালকুলেটেড ভ্যালু যদি টেবুলেটেড ভ্যালুর থেকে ছোট হয় তাহলে আমার নাল হাইপোথিসিস একসেপ্টেড হয়, অথবা এটাও বলতে পারি যে নাল হাইপোথিসিস নট রিজেক্টেড হয়। ঠিক আছে, তাহলে যেমন নাল হাইপোথিসিস আমরা ধরেছিলাম যে তারা ডিফার করবে না, তাহলে আমার কনক্লুশনে আমরা দাঁড়াচ্ছে যে আমার যে দুটা আমরা ধরেছি সেটা হচ্ছে এরা, যে স্যাম্পল দুটো ধরেছি এরা হচ্ছে ডিফার করবে না। তো আজকে মোটামুটি এই পর্যন্তই ছিল তোমাদের ক্লাস। তো আগামী ক্লাসে তোমাদের হচ্ছে নতুন যদি ম্যাচিং এ আরো কিছু জিনিস পড়ানোর থাকে সেক্ষেত্রে সেগুলা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। আর হচ্ছে তোমাদের একেবারে লাস্ট চ্যাপ্টারটা আছে, অর্থাৎ কিছু প্রিলিমিনারি জিনিস যেগুলা রেটস, রেশিও, পার্সেন্টেজ, তারপর হচ্ছে ইনসিডেন্স, প্রিভ্যালেন্স, এগুলোর উপর একটা চ্যাপ্টার আছে। যদিও এই জিনিসগুলো আমি হচ্ছে যখন প্রথম থেকে পড়িয়েছিলাম, প্রথম দিকে যে পড়ানোগুলো তোমাদের পড়িয়েছিলাম বা যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসগুলোতে হচ্ছে পড়াতে পড়াতে কিন্তু এই বিষয়গুলো আমি একবার পড়িয়ে এসেছি বা বুঝিয়ে এসেছি। তো সেগুলো হচ্ছে আমরা আবারও একটু দেখব, তাহলে হয়তো আমরা যে মাঝখানে মাঝখানে পড়ার সুবিধার জন্য হচ্ছে জিনিসগুলো দেখেছিলাম, তো এখন সেগুলো একটা অর্গানাইজড ওয়েতে হচ্ছে একটা চ্যাপ্টারে আমরা ওগুলা পড়ে ফেলবো।
তো হচ্ছে আজকে এই পর্যন্তই। ম্যাচিং চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়বে, প্রয়োজনে হচ্ছে আরো ফার্দার স্টাডি করবে, বুকস অনলাইন বা হচ্ছে নেট এগুলা হচ্ছে একটু সার্চ করবে, ইউটিউব এগুলা সার্চ করবে, অনেক কিছু পাবে হয়তো আশা করি। তো আগামী ক্লাস আবার আমার করার জন্য হচ্ছে আমন্ত্রণ জানিয়ে হচ্ছে আজকে ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।